আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীলা ফেরদৌস। ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, চন্দনাইশ, বাঁশখালী উপজেলার অসংখ্য গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলার ৭ উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। স্থগিত করা হয়েছে এই বিভাগের আজকের এইচএসসি পরীক্ষা। মাতামুহুরী ও সাঙ্গ, ডাকাতিয়া, খোয়াই, কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে আকস্মিক বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গত সপ্তাহে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে শুরু হয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগড়ার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। ফুলে ফেঁপে উঠেছে শঙ্খ ও ঢোল নদী। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলার ৭ উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তবে স্থানীয়দের অভিযোগ, টানা ২ দিন ধরে পানিবন্দী থাকলেও পর্যাপ্ত সরকারি সহায়তা এখনো পৌঁছায়নি। বন্যার্তদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা সহ যাবতীয় সহযোগিতা করা হচ্ছে বলছে স্থানীয় প্রশাসন। উপজেলা প্রশাসন সবসময় আমাদের জনগণের পাশে রয়েছে এবং ইতিমধ্যে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি। এবং যদি আপনার কাছে কোনো তথ্য থাকে, কেউ পানিবন্দী থাকে, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেব। চট্টগ্রাম, কক্সবাজারের পাশাপাশি পানির নিচে তলিয়ে রয়েছে পার্বত্য ৩ জেলার বিভিন্ন অঞ্চল। এদিকে মৌলভীবাজারের আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন জেলার রাজানগর ও কমলগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে মনু নদীর পানি। ধলই নদীর পানি বেড়ে যাওয়ায় লোকালয়ে প্রবেশ করেছে বন্যার পানি। এই সামান্য জায়গা বান্ধবলা প্রত্যেক বছর ওই জায়গাখানো বান্ধা বাঁধে, কিন্তু আমাদের সরকার কোনো ব্যবস্থা শুনি টেন্ডার হয়েছে কিন্তু কাজ হয় না। প্রত্যেক বছর আমরাও বাজারের অবস্থা দেখুকা, বাজারও তাকে গোলা পানি বুঝছেন নি, আমরা আর মাল সাবানা সব নষ্ট। আমাদের এই কাজটা যদি সুন্দর করে মেরামত করা হয়, তে মনে করো আমরা এই ক্ষেত গৃহস্থী লইয়া, এই বাড়িঘর লইয়া, বাচ্চা কাচ্চা লইয়া আমরা সুন্দরভাবে চলাফেরা করতাম। তারা বাঁধ দেয় না, আমরা দেখি আমরা হই, আমরা উপরে তারা আরো রাগ করে। নোয়াখালীর ডাকাতিয়া নদী, হবিগঞ্জের খোয়াই নদ এবং সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের কুশিয়ারা, সুরমা ও মেঘনা, নেত্রকোনার সোমেশ্বরী নদী এবং তিস্তা নদীর নীলফামারী, রংপুর ও গাইবান্ধার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এতে সেসব অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আব্দুল হামিদ, আরটিভি। দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে বান্দরবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাফায়েত হোসেন। শাফায়েত, সাঙ্গু নদীর বর্তমান অবস্থা কেমন দেখছেন এবং নিম্নাঞ্চলের মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জানাবেন আমাদের। নীরা, আপনি জানেন গত কয়েকদিনের ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে গতকাল সকাল থেকে বৃষ্টি কম থাকার কারণে কিছু পানি কমতে শুরু করছে। হঠাৎ সারা রাত বৃষ্টি হওয়ার কারণে আবারও বান্দরবানের আর্মিপাড়া, শেরবাংলানগর, ইসলামপুর, কাশিমপাড়া, মেম্বারপাড়া এবং সেনাবাহিনী এলাকাগুলো আবারও পানির নিচে তলিয়ে গিয়েছে। তবে আমি এখন দাঁড়িয়ে আছি এসপি বাংলোর সামনে। এসপি বাংলো আপনার পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও আপনার জেলা জজ সাহেবের বাসভবন তলিয়ে গেছে, ডিসি সাহেবের বাসভবনের পানি কাছাকাছি আছে। পুরো শহরে আসলে পানির নিচে তলিয়ে গেছে। তবে বান্দরবানের সাথে সারা বাংলাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, কারণ বান্দরবান কেরানীগঞ্জ সড়কের পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে সারা দেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই সব বান্দরবানের 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে প্রায় 5,000-এর কাছাকাছি আপনার আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তবে জেলা প্রশাসন এবং সেনাবাহিনী আর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বান্দরবানের বিভিন্ন জায়গায় আপনার পাহাড় ধসের ঘটনা ঘটছে। বিশেষ করে পাহাড় ধসের ঘটনায় অনেকে আতঙ্কিত অবস্থায় আছে। যারা পাহাড় ধসে পাদদেশে বসবাস করছে তারাও আসলে আতঙ্ক অবস্থায় আছে। তবে আসলে এখানকার মানুষ এই পানি তলিয়ে যাওয়ার কারণে উদ্বেগ এবং উৎকণ্ঠে রয়েছে। নীরা, এই ছিল আসলে বান্দরবান থেকে বন্যার সর্বশেষ খবর। শাফায়েত, আপনাকে ধন্যবাদ।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা, যার তাৎক্ষণিক উত্তর দেন প্রধানমন্ত্রী। বিদ্যমান সমস্যা সমাধানের কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোর উন্নয়ন করতে গৃহীত পদক্ষেপের কথাও জানান তারা। এর আগে মেডিকেল কলেজের দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তরের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর দিয়ে ৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তৎপরতায় পুশিনের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে তারা সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছেন। একইভাবে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ৩ নারীকে পুশিনের চেষ্টায় বাধা দেয় বিজিবি। এদিকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্ত এলাকায় পুশিনের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা। তাদের সঙ্গে পাহারা দিচ্ছে গ্রামবাসীরাও। আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। তরুণদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে এই বছর বিশ্ব জনসংখ্যা দিবস পালন করছে বাংলাদেশ। এছাড়াও দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৪। সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ শিকদারকে গ্রেফতার করা হয়। ২০২৩ সালের ডিসেম্বর থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন। ২০২৪ সালের আগস্টে কারাগারের সৃষ্ট সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই ব্যবহার করে অন্য বন্দীদের সঙ্গে নিয়ে পালিয়ে যান তিনি। এরপর থেকে ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহযোগিতায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামিকে দারুস সালাম থানা থেকে আমাদের র্যাব-৪-এর একটি চৌকস দল গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি এবং মামলার এজাহার পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আবদুল্লাহ শিকদার। আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি অঞ্চলে টাইফুন মেসাকের প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৯ জন। সবচেয়ে বেশি বিপর্যয় ঘটেছে লিউজান জলাধারে বাঁধ ভেঙে আকস্মিক জলোচ্ছ্বাসের পর। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কাজে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। পানি কিছুটা কমতে শুরু করলেও কাদা ও ধ্বংসস্তূপে বিপর্যস্ত রয়েছে বহু এলাকা। সম্ভাব্য নতুন দুর্যোগ মোকাবেলায় দেশজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিনের মধ্যে ও পূর্ব চীনের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে টাইফুন বাভির প্রভাবে ফিলিপাইনে ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। তাইওয়ান ও জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিয়ম রক্ষার ম্যাচে সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং ধসে এক ম্যাচ হাতে রেখে সিরিজ খুইয়েছে টাইগাররা। ফলে শেষ ওয়ানডেটি এখন শুধুই আনুষ্ঠানিকতার লড়াই। ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচের ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটিয়ে টানা দ্বিতীয় হারে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে। অন্যদিকে সফরকারীদের সামনে এখন একটাই লক্ষ্য, শেষ ম্যাচে জয় দিয়ে হতাশাজনক ওয়ানডে সিরিজ শেষ করা এবং আসন্ন টি-20 সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাওয়া। আজ ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ১:৩০টায়।
মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।